নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা শুনছো আজব স্টোরি। এখানে ভৌতিক গল্প শোনানো হয়। গল্পের সব ঘটনা কাল্পনিক। যদি বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকে তাহলে সেটি কাকতালীয়। এর জন্য চ্যানেল কোনো রকম দায়ী নয়। আজকের আপনারা গল্প শুনবেন ভৌতিক পুতুল। এই গল্পের লেখক তার নাম প্রকাশ করেনি। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন যে গল্পটি আপনাদের কিরম লাগলো। তাহলে আজকের গল্প শুরু করা যাক। বিশ্বেশ্বর বোস বহুদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পদে আসীন থেকে ভারত সরকারের সেবা করার পর কিছুদিন হলো রিটায়ার্ড করেছেন। সরকারি কোয়ার্টার ছেড়ে দিয়ে নিজের দেশে এসে পৈতৃক পুরনো দোতলা বাড়িটা বিক্রি করে কলকাতার প্রান্তে এক নির্জন অঞ্চলে বিশাল এক বাগান ঘেরা বাড়ি কিনেছেন। বাড়িটা ছিল পুরনো, কিন্তু ওইটি ছিল জমিদার বাড়ি। পরবর্তীকালে বাড়িটা মেরামত করে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। এই নির্জন জায়গাতেই তিনি সারা জীবন কাটাবার মনোভাবনা করে। ম্যাজিস্ট্রেটের পদে বহাল থাকাকালীনই তার স্ত্রী মারা যান। এখন তার সংসারে আপন বলতে একমাত্র ছেলে প্রীতম। বয়স তার খুব বেশি না, বছর 8 হবে। ছেলেকে দেখাশুনো করার জন্য বিশ্বেশ্বরবাবু সবসময়ের জন্য একজন ধাই নিযুক্ত করেছেন। নাম তার সুনন্দা। সে যেমন প্রীতমকে ছেলের মতো ভালোবাসে, তার ভালো মন্দ চিন্তা করে, তেমনি প্রীতমও সুনন্দাকে ভালোবাসে। তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সুনন্দা শুধু প্রীতমের দেখাশুনো এবং ভালো মন্দ চিন্তা করে না, বাড়িতে তার পড়াশুনোর দায়িত্বটাও সে নিয়েছে। এছাড়া ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে দুবেলা রান্না করা ও বাড়িটা দেখাশুনো করার জন্য দীননাথ নামে একজন লোক আছে। আর আছে একজন ঠিকে ঝি। সে দুবেলা ঘরদোর মোছে আর এঁটোকাটো বাসনকোসন মাজে। ম্যাজিস্ট্রেট সাহেব বিশ্বেশ্বর বোসের নির্জন অঞ্চলের এই বিশাল বাড়িটাও এত নির্জন যে অন্ধকার রাতে বাইরে থেকে দেখলে সেটি ভয় লাগে। ভয়ে সারা শরীর শিউরে ওঠে। মনে হয় যেন প্রচণ্ড এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে চলেছে সারাটা দেহের মধ্যে। কোনো কালে কোন জমিদার মশাই যে এমন নির্জন জায়গায় এই বাড়িটি তৈরি করেছিলেন তা কেউ জানে না। বাড়িতে কোনো শব্দ হলে বাড়ির লোকেরা সচকিত হয়ে ওঠে কোন এক অজানা আতঙ্কে। ভাবে এই বুঝি কোনো দুর্যোগ ঘনিয়ে আসবে বাড়িটার ওপর। অবশ্য হলো একদিন তাই। বাড়ির অন্যান্য সকলে সেই দুর্ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়ে রইল। সেদিন ছিল শীতের রাত। তার ওপর নিম্নচাপের আগমনে দুপুর থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত। আর তার সঙ্গে পাল্লা দিয়ে হু শব্দে বয়ে চলেছে বাতাস। ম্যাজিস্ট্রেট সাহেব প্রতিদিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে যান। কোথায় যে যান তা কেউ জানে না। গভীর রাত্রে যখন তিনি বাড়ি ফেরেন তখন তিনি আর স্বাভাবিক অবস্থায় থাকেন না। তার ঘরের টেবিলের ওপর তার জন্য রাতের খাবার ঢাকা দেওয়া থাকে। তা তিনি কখনো কখনো খান, আবার কখনো কখনো যেমনকার খাবার তেমনি পড়ে থাকে। অন্যান্য দিনের মতো সেদিনও ম্যাজিস্ট্রেট সাহেব সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছেন। সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকার সারা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। সেই অন্ধকারে বাড়ির চারদিকে প্রকৃতি খেয়াল খুশি মতো তাণ্ডব দাপট চালাচ্ছে। রাত বেড়ে চলল, প্রায় 9টা হবে। এমন সময় ঝনঝন শব্দে বিকট আওয়াজ তুলে বাড়ির কলিং বেলটা বেজে উঠল।
আওয়াজটা এমন বীভৎস যে মনে হলো প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বাড়িটার বোধহয় হৃৎকম্প শুরু হয়ে গেল। দোতলার ঘরে বাচ্চা ছেলে প্রীতম হয়তো এমন বীভৎস শব্দে ভয় পেতে পারে, এই ভেবে দীননাথ ছুটে গিয়ে সদর দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দীননাথ চোখের সামনে যা দেখতে পেল তাতে তার সারা শরীর রক্ত যেন হিম হয়ে উঠল। সে দেখল বাইরের অন্ধকারে একজন মিশমিশে কালো, রোগা এবং অস্বাভাবিক লম্বাটে ধরনের লোক তার সামনে দাঁড়িয়ে বর্ষার ফলার মতো সাদা ধবধবে দাঁত বার করে হাসছে। তার পরনে পা পর্যন্ত কালো রঙের ওভারকোট আর মাথায় একটা কালো রঙের টুপি। সে এটাও দেখল এই প্রচণ্ড বৃষ্টিতে তার পরনের পোশাকে এক ফোঁটা জলের দাগ নেই। দীননাথ দেখে আগন্তুক লোকটার দু চোখে যেন মুহূর্তের জন্যে এক ঝলক বিদ্যুৎ খেলে গেল। তারপর বলল, মিস্টার বোস বাড়িতে আছেন? কণ্ঠস্বর যেন বজ্রের গুরুগম্ভীর নাতের মতো শোনালে দীননাথের কানে। কোনো রকমে সে উত্তর দিল, আজ্ঞে না, এই সময় তিনি বাড়িতে থাকেন না। আমি দুঃখিত তার সঙ্গে দেখা না হওয়ার জন্যে। আমি মিস্টার বোস সাহেবের জন্য একটা উপহার এনেছিলাম, এটা তাকে দিয়ে দেবেন। এই বলে আগন্তুক তার হাতে ধরা একটি রঙিন কাগজে মোড়া একটি প্যাকেট দীননাথের হাতে দিল। মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়িয়ে দীননাথ সেটা নিয়ে নিল। দীননাথ লক্ষ্য করল প্যাকেটটা দেওয়ার সময় লোকটার চোখ দুটো আরও একবার বিদ্যুতের ঝিলিকের মতো জ্বলে উঠল। তারপর সদর দরজার বাইরে পা দিয়ে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। সে ভীষণ ভয় পেয়েছিল। লোকটা চলে যাওয়ার পর এতক্ষণে তার ঘাম দিয়ে জ্বর ছাড়ল। সদর দরজা বন্ধ করে তাড়াতাড়ি সে প্যাকেটটা হাতে নিয়ে ছুটে গেল সুনন্দার কাছে। তাকে সে সব কথা খুলে বলল। সব শুনে আগন্তুককে সাক্ষাৎ নিয়তি ছাড়া আর কিছুই মনে হলো না সুনন্দার। দীননাথের হাত থেকে প্যাকেটটা নিয়ে সেদিনকার মতো সেটা লুকিয়ে রাখল সুনন্দা। পরদিন যা হোক একটা ব্যবস্থা করা যাবে এই ভেবে গভীর রাতে ম্যাজিস্ট্রেট সাহেব মিস্টার বোস বাড়ি ফিরলেন। টেবিলের ওপর তার ঢাকা দেওয়া খাবারগুলি তেমনি পড়ে রইল। তিনি পোশাক পাল্টে বিছানায় শুয়ে পড়লেন। পরদিন সকালে হাত মুখ স্নান সেরে সামান্য কিছু জলযোগ সেরে যথারীতি তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মিস্টার বোস সেদিন বেরিয়ে যাওয়ার পর দীননাথকে ডেকে সুনন্দা একটা ঘরে নিয়ে গিয়ে চারদিকে জানলা দরজা বন্ধ করে দিল। তারপর গত রাতে আগন্তুকের উপহার দেওয়া সেই রঙিন কাগজে মোড়া লুকোনো প্যাকেটটা বার করে খুলে দেখে একটা পুতুল ছাড়া তার মধ্যে আর কিছুই নেই। পুতুলটার দিকে তাকিয়ে তারা অবাক হয়ে গেল। দেখল তার দুটো চোখই নেই, তার জায়গায় একটা গভীর গর্ত। মাথায় এক অংশের চুলগুলো ছেঁড়া। একে অপরের মুখের দিকে তারা চাওয়াচাওয়ি করল। এমন একটা পুরনো জিনিস যে কেউ কাউকে উপহার দেয় তা তাদের জানা নেই। তাই তারা পুতুলটা তেমন গুরুত্ব না দিয়ে মিস্টার বোসের শোবার ঘরের টেবিলের ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখল। কয়েকদিন পর তারা যখন এইরকম পুতুলটার কথা ভুলতে বসেছিল তখন একদিন সকালে মিস্টার বোস সুনন্দা আর দীননাথকে ডেকে পাঠালো। তারা যখন মিস্টার বোসের ঘরে ঢুকলো তখন দেখল মিস্টার বোস সেই পুতুলটা হাতে নিয়ে উত্তেজিতভাবে ঘরময় পায়চারি করছেন। তার চোখ দুটো বিস্ফোরিত, মুখখানাও কেমন যেন বিবর্ণ আকার ধারণ করেছে। তারা ঘরে ঢুকতেই মিস্টার বোস চিৎকার করে বললেন,
এই পুতুলটাকে আমার ডয়ারে ঢুকিয়ে রেখেছে। মিস্টার বোসের এমন উত্তেজিত কণ্ঠস্বর শুনে কেউ কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তাদের এই নীরবতা দেখে মিস্টার বোস আবার ধমক দিয়ে উঠে বললেন, আমি জিজ্ঞাসা করছি, কে এই পুতুলটা আমার ডয়ারে রেখেছে? উত্তর দাও। এবার সুনন্দা আমতা আমতা করে বললে, আগে স্যার আমি ওটা আপনার টেবিলের ডয়ারে ঢুকিয়ে রেখেছি। তুমি? আগে হ্যাঁ স্যার। কিন্তু কেন? ওটা যাতে আপনার নজরে পড়ে। এত গাড়ির আওয়াজ আসছে কোথার থেকে? না, ওই বাইরে থেকেই হবে। কোথায় পেলে তুমি এই পুতুল? কয়েকদিন আগে দীননাথের হাতে কে যেন দিয়ে গেছে। মিস্টার বোস দীননাথের দিকে তাকালেন, তারপর ধীরে পায়ে তার দিকে এগিয়ে গিয়ে বললেন, কে দিয়ে গেছে পুতুলটা তোমার হাতে? দীননাথ বললে, সেদিন বর্ষার রাতে বীভৎস আকারের একটা লোক আপনাকে উপহারটা দেওয়ার জন্য আমার হাতে প্যাকেটে মোড়া এই পুতুলটি দিয়ে গেছে। বলে মিস্টার বোস একটু দীর্ঘশ্বাস ফেলে ভয়ে কাঁপতে কাঁপতে পাশের একটা চেয়ারে বসে পড়লেন। তারপর বললেন, এটা এখনই বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলো। তবে একটা কথা মনে রেখো, এই পুতুলটার কথা প্রীতম যেন ঘুণাক্ষরে জানতে না পারে। আর তোমাদের বলে রাখছি, তোমরা যেন ভালোবাসা দেখাতে গিয়ে প্রীতমের হাতে কোনো পুতুল কিনে দেওয়ার চেষ্টা করো না, তাহলে সবাই বিপদে পড়বে। যাও, যা বললাম তাই করো। ওটা বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলো। এই বলে পুতুলটা তিনি সুনন্দার হাতে দিয়ে বেরিয়ে গেলেন। সুনন্দা পুতুলটা হাতে নিয়ে দীননাথকে বললে, তুমি খানিকটা কেরোসিন আর একটা দেশলাই নিয়ে বাড়ির বাইরে আসো। এটা এক্ষুনি পুড়িয়ে ফেলতে হবে। দীননাথ কেরোসিন তেল আর দেশলাই নিয়ে বাইরে এলো। তারা যখন পুতুলটা পুড়িয়ে ফেলতে যাচ্ছিল, সেই সময় বাড়ির ঠিকেঝি কাজ শেষে বাড়ি ফিরছিল। সে দেখতে পেয়ে অনুরোধ করে বললে, পুতুলটা পুড়িও না, ওটা বরং আমায় দাও, আমি নিয়ে বাড়ি যাই। বাড়িতে আমার একটা ছোট্ট ছেলে আছে, সে ওটা নিয়ে খেলবে। সুনন্দা দেখলো ঠিকেঝি কাজ শেষে যখন বাড়ি ফিরছে, তখন তার হাতে পুতুলটা দিয়ে দিলে মিস্টার বোস কিছুই জানতে পারবেন না। এই ভেবে পুতুলটা তার হাতে দিয়ে বললে, পুতুলটা না পুড়িয়ে তোমাকে দিয়ে দিচ্ছি, এ কথা মিস্টার বোস যেন কোনোভাবেই জানতে না পারেন। ঠিকেঝি ঘাড় নেড়ে সম্মতি জানালো। এরপর কয়েকদিন কেটে গেছে। সেদিন বিকেলবেলা ঠিকেঝি বাড়ি থেকে বেরিয়ে মিস্টার বোসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, তার বিকেলের কর্তব্য রক্ষা করতে। ছোট ছেলেটি তখন তার পিছু নেয়। সে কিছুই বুঝতে পারে না। ছেলেটি যে পিছন ধরেছে ঠিকেঝি প্রথমবার মোটেই জানতে পারেনি। যখন সে বাড়ির দরজায় এসে ঢুকলো, তখনই জানতে পারল ছেলেটি তার পিছু নিয়েছে। ঘাবড়ে গেল সে, বিশেষ করে ঘাবড়ে গেল ছেলের হাতে পুতুলটা দেখে। মনে পড়ে গেল তার সুনন্দার নিষেধের কথা। পরক্ষণেই নিজের মনকে সান্ত্বনা দিল মিস্টার বোস। এখন বাড়ি নেই, তিনি ফিরবেন সেই রাত্রে। এরই মধ্যে সে তার কাজ শেষ করে ফিরে যাবে, তাহলে আর তিনি জানতে পারবেন না।
একেই বোধহয় বলে নিয়তি। সে যখন যার ঘাড়ে চাপে, কার ক্ষমতা তাকে দূরে সরিয়ে রাখে। বাড়ির দোতলার বারান্দায় এক কোণে ছেলেটাকে বসিয়ে ঝি তার কাজ করতে ব্যস্ত, আর ছেলেটি পুতুল নিয়ে বারান্দার কোণে বসে খেলায় মত্ত। সুনন্দা তার ঘরে খাটের ওপর শুয়ে একটা গল্পের বই নিয়ে মনোযোগ দিয়ে পড়ছিল। খাটের পাশে মেঝের ওপর বসে প্রীতম একটা সাদা কাগজে রং পেন্সিল দিয়ে হিজিবিজি কী সব ছবি এঁকে চলেছিল। দীননাথও সেই সময় কি একটা কাজে বাড়ির বাইরে গিয়েছিল। কখন যে প্রীতম ছবি আঁকা ছেড়ে দিয়ে বাইরের বারান্দায় বেরিয়ে গেছে, সুনন্দা তার টেরও পায়নি। প্রীতম দেখল বারান্দার এক কোণে তারই মতো একটা ছেলে আপন মনে একটা পুতুল নিয়ে খেলা করছে। প্রীতমের কোনো খেলার সাথী ছিল না, এমনকি খেলার মতো একটা পুতুলও না। কেউ কখনো তাকে বাড়ির বাইরে বেড়াতে নিয়ে যায়নি। স্বাভাবিকভাবেই সে মনমরা হয়ে থাকে সারাদিন। বাবার সঙ্গে তো তার দেখাই হয় না, কারণ তিনি যখন সকালে বেরিয়ে যান সে তখন ঘুমিয়ে থাকে, আবার রাত্রে যখন ফেরেন তখনও সে গভীর ঘুমে ঘুমিয়ে থাকে। ফলে সারাদিন যেটুকু সময় পায় দীননাথ আর সুনন্দাই তার বন্ধুর অভাব মেটাবার চেষ্টা করে। তাই আজ ছেলেটাকে দেখে তার আনন্দ হলো। ধীরে পায়ে এগিয়ে গেল ছেলেটার দিকে, তাকে জিজ্ঞেস করলো, তুমি কে গো? কি তোমার নাম? ছেলেটা মুখ তুলে দেখল। সুনন্দার পোশাক পরা তারই মতো ফুটফুটে একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে। তখন সে উত্তর দিল, আমার নাম অনিল। মা আমাকে অনু বলে ডাকে। কিন্তু তোমার নাম কি? পাল্টা প্রশ্ন করে ছেলেটা। আমার নাম প্রীতম। তুমি আমার সঙ্গে খেলা করবে? হ্যাঁ। তাহলে তুমি আজ থেকে আমার বন্ধু হলে? সেই ভালো। জানো তো, আমার কোনো বন্ধু নেই, আমি একটুও খেলতে পাই না। তোমার পুতুল নেই? না, আমাকে কেউ পুতুল কিনে দেয় না। তাই বুঝি? হ্যাঁ। ছেলেটা কয়েক মুহূর্ত কী যেন ভেবে তারপর বললে, তাহলে আমার পুতুলটা আমি তোমায় দিয়ে দেবো। প্রীতম বলল, তুমি তাহলে কি নিয়ে খেলা করবে? আমার মা আমাকে আর একটা পুতুল কিনে দেবে। বাইরে থেকে দুটো বাচ্চা ছেলের এইসব কথাবার্তা সুনন্দার কানে যেতেই সে সচকিত হয়ে উঠে বসল। বালিশের উপর বইটা উল্টে রেখে ঘর থেকে বেরিয়ে এলো। দেখল বারান্দার এক কোণে প্রীতম তারই বয়সের একটা ছেলের সঙ্গে কথা বলছে। জিজ্ঞাসা করে জানতে পারল ওটা ঠিকই ঝি রমলার ছেলে। কাছে এগিয়ে গিয়ে প্রীতমের হাতে পুতুলটা দেখতে পেয়ে আতঙ্কে উঠল সুনন্দা। বলল, সর্বনাশ, এ তো সেই পুতুল। ঝিকে ডেকে বললে, তোমাকে না বলেছিলাম এ বাড়িতে যেন এই পুতুলটা না ঢোকে? তাহলে এটা আবার এলো কি করে? ঝি বলল, আমার কোনো দোষ নেই দিদিমণি। আমি কাজে আসার পর দেখলাম কখন যে ছেলেটা পুতুলটা সঙ্গে করে আমার পেছন পেছন এসে হাজির হয়েছে, আমি কিছুই বুঝতে পারিনি। মিস্টার বোস জানতে পারলে আমাদের কারোর রক্ষা থাকবে না। আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এক্ষুনি ওকে নিয়ে চলে যাচ্ছি। বোস সাহেব কিছুই জানতে পারবে না।
এই বলে ঝি তার ছেলের হাত ধরে টানল। সুনন্দা প্রীতমকে বুকের কাছে টেনে এনে বললে, ওর পুতুল, ওকে দিয়ে দাও। প্রীতম আর পুতুলটা দিতে রাজি হয় না। সে বললে, ওটা অনু আমায় দিয়ে দিয়েছে। তবুও সুনন্দা তাকে বারবার বোঝায় পুতুলটা তাকে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু প্রীতম বলে, আমার খেলার সাথী নেই, এমনকি একটা পুতুলও নেই। আমি সারাদিন কি নিয়ে থাকি বলো তো? বাবাকে কতবার বলেছি একটা পুতুল কিনে দেওয়ার জন্যে, কিন্তু আজও একটাও পুতুল কিনে দিল না। বাবা যেন একটা কীরকম। ঝি বললে, থাক দিদিমণি, ওকে ভুলিয়ে ওর কাছের থেকে পুতুলটা নিয়ে রাখবেন, আমি না হয় পরে ওটা নিয়ে যাব। এই বলে সে ছেলের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। সুনন্দা ভেবে দেখল, রাত্রে প্রীতম ঘুমিয়ে পড়লে পুতুলটা নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবে, তাহলে মিস্টার বোস কিছুই জানতে পারবে না। সেদিন সকাল সকাল প্রীতমকে খাইয়ে দাইয়ে বিছানায় শুয়ে দিল সুনন্দা। প্রীতমও পুতুলটাকে পাশে নিয়ে আদর করে ঘুম পাড়াতে গিয়ে নিজেই কখন ঘুমিয়ে পড়ল। প্রীতম ঘুমিয়ে পড়লে সুনন্দা পুতুলটা নিতে চেষ্টা করে, কিন্তু প্রীতম আরও বেশি করে সেটা আঁকড়ে ধরে। সুনন্দা ভাবতে থাকে, প্রীতম যেভাবে পুতুলটাকে আঁকড়ে ধরে ঘুমোচ্ছে, এই অবস্থায় যদি মিস্টার বোস এসে দেখে তাহলে সকলেই বিপদে পড়বে। সেদিন ম্যাজিস্ট্রেট সাহেব মিস্টার বোস গভীর রাত্রে বাড়ি ফিরেছেন। নির্জন রাস্তায় পথ চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তাকে চুপি চুপি অনুসরণ করছে। থমকে দাঁড়িয়ে চারিদিকে দেখার চেষ্টা করলেন, কিন্তু না, কাউকে দেখা গেল না। তিনি আবার চলতে লাগলেন। এবারও সেই একই ব্যাপার। এবার তিনি দাঁড়িয়ে পড়ে হাঁক দিলেন, কে কে আমার পিছু নিয়েছে বলো? সঙ্গে সঙ্গে মিস্টার বোস সেই নিশ্চিন্ত অন্ধকারের মধ্যে শুনতে পেলেন, হা 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 শব্দে বিকট এক হাসির শব্দ। সেই হাসির শব্দে গোটা অঞ্চলটার নির্জনতা খান হয়ে ভেঙে পড়ল যেন। ভয়ে মিস্টার বোসের সারা শরীরে এই প্রচণ্ড শীতেও ঘেমে উঠল। তিনি তাড়াতাড়ি পা চালিয়ে এসে বাড়িতে ঢুকে সদর দরজাটা বন্ধ করে দিলেন। ভেতরে ঢুকে তিনি শুনতে পেলেন সেই পিশাচটার অট্টহাসি। সে বাইরে থেকে বারবার দরজার ধাক্কা মেরে চলেছে, প্রতিশোধ চাই, প্রতিশোধ, কেউ আমাকে আটকাতে পারবে না। ব্যাস, তারপরই সব চুপচাপ। এদিকে বাইরের দরজার সামনে চিৎকার করে সুনন্দা ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালো। তারপরেই সে দেখতে পেল মিস্টার বোস সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছেন। সে তখন পুনরায় ঘরের দিকে পা বাড়াল। ঘরে ঢুকতে গিয়ে যে দৃশ্য তার চোখে পড়ল, তাতে তার সারা শরীর যেন হিম হয়ে এলো। মেরুদণ্ড বেয়ে যেন এক ঝলক বিদ্যুৎ খেলে গেল। সে দেখল প্রীতম অঘরে ঘুমাচ্ছে, আর পুতুলটা এক ভীষণ আকৃতির পিশাচ মূর্তি ধারণ করে ঘুমন্ত প্রীতমের গলায় দাঁত বসিয়ে তার রক্ত চুষে খেয়ে চলেছে। প্রীতমের গলার দুপাশ বেয়ে রক্ত গড়িয়ে নিচের বালিশটা লালে লাল হয়ে গেছে। এরপরই সেই পিশাচটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সুনন্দা বুঝতে পারল আগন্তুকের দেওয়া পুতুলটা মন্ত্রপুত, একটা পিশাচ ছাড়া আর কিছুই নয়। কয়েকটা দিন কেটে গেল। এমন পৈশাচিক ঘটনার কথা সুনন্দা কাউকে কিছু বলতে পারল না। একদিন প্রীতমের চেহারাটা ফ্যাকাশে হয়ে উঠল। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। সেদিন সুনন্দা দীননাথের সঙ্গে পরামর্শ করল, আজ রাতে প্রীতম ঘুমিয়ে পড়লে যেভাবেই হোক
পুতুলটা তার কাছ থেকে নিয়ে পুড়িয়ে ফেলবে। কথা মতো সেদিন রাতে প্রীতম ঘুমিয়ে পড়লে সুনন্দা দীননাথকে সঙ্গে নিয়ে প্রীতমের ঘরে এলো। ঘরে ঢুকতেই তারা দেখল পুতুলটার মধ্যে থেকে একটা বিশাল পিশাচ মূর্তি বার হয়ে প্রীতমের গলায় দাঁত বসিয়ে রক্ত খেল। তারপর তাকে ছেড়ে দিয়ে সারা ঘরময় কি যেন খুঁজে বেড়াতে লাগলো। দীননাথের কাছে এমন দৃশ্য ছিল কল্পনার বাইরে। তাই এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তার হাত পা যেন অবশ হয়ে আসছিল। সুনন্দা তার হাত মৃদু চাপ দিয়ে তার দিকে তাকাতে সে আবার নিজেকে সামলে নিল। দীননাথও এবার বুঝতে পারল ওই পুতুলটা একটা মন্ত্রপুত পিশাচ, কিন্তু তারা কিছুতেই বুঝতে পারল না কিসের প্রতিশোধ নেওয়ার আশায় সে এরকম করছে। দীননাথ আস্তে করে কাশল। সুনন্দা বলল, চুপ করো, চুপ করো, এখন বেশি কথা বলো না। আচ্ছা, তুমি কি বলতে পারো প্রীতমের কি হয়েছে? এত ডাক্তার দেখালাম কিন্তু কোনো ফল হলো না, তাহলে আমার একমাত্র বংশধর কি বাঁচবে না? মিস্টার বোস এই কথা সুনন্দাকে বলল। সুনন্দার মায়া হলো। তার মুখের দিকে চেয়ে সুনন্দা চোখের পাতা ভিজে উঠল। এবার সে নিজের মনকে শক্ত করে ভাবল, ভাগ্যে যা আছে তাই হবে। মিস্টার বোস আবার একটু কেসে উঠল। আজ সবাই চুপচাপ। সব কথা খুলে বললে মিস্টার বোসের কাছে। মনের সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে দিয়ে সে বললে, স্যার, কয়েকদিন থেকেই আপনাকে একটা কথা বলার ছিল, কিন্তু বলতে পারিনি। সুনন্দা তখন ঝিয়ের হাতে পুতুলটা দেওয়ার কথা মিস্টার বোসকে জানায়। সব শুনে মিস্টার বোস আর্তনাদ হয়ে ওঠে। প্রীতমকে আর বাঁচানো যাবে না। আমার বংশধর একমাত্র প্রদীপ, তাও তোমাদের ভুলে নিভে যেতে বসেছে। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, স্যার। সব শুনে মিস্টার বোস আর কোনো কথা না বাড়িয়ে সুনন্দাকে বলল, শোনো সুনন্দা, আমার একমাত্র সন্তানকে একটা পুতুল কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নিশ্চয়ই আছে। প্রীতম বউ কান্নাকাটি করা সত্ত্বেও আমি ওকে পুতুলটা কিনে দিইনি, কারণ ওই পুতুলটাই একদিন শুধু ওর কেন সারা বাড়িটার সর্বনাশ ডেকে আনবে। কিন্তু আজ তোমার কাছে আমি এই কথাটা বলতে বাধ্য। আসলে ব্যাপারটা আমি বুঝতে পারিনি, স্যার। এই বলে ড্রাইভার চলে গেল। তখন মিস্টার বোস বলতে শুরু করলেন, হ্যাঁ, সে কথাই আজ তোমাদেরকে বলবো। তাহলে শোনো। লোকটির নাম রতন বিশ্বাস। একটা মার্চেন্ট অফিসে কেরানির কাজ করত। যা মাইনা পেত কোনো রকমের তার চলে যেত।
একটু সুখ স্বাচ্ছন্দ্যের আশায় সে তার রোজগার বাড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এর ফলে ভুলবশত সে জড়িয়ে পড়ে অপরাধীদের দলে। এরপর পাকা বুদ্ধি আর পাকা হাত না হলে যা হয় তাই ঘটল। ধরা পড়ে গেল একদিন পুলিশের হাতে। মামলা শুরু হলো, বিচার চলতে লাগলো। আবার একটু মিস্টার বোস কাশার পর আবার বলল, ব্যাপারটা আর চাপা থাকেনি। কাগজে খবরটা প্রকাশ হতেই চাকরিটাও তার চলে গেল। বিচার চলাকালীন একদিন সে হাত জোর করে কাঁদতে কাঁদতে তার ভুলের কথা স্বীকার করলো। কিন্তু বিচারকের আসনে বসে তখন আমার কোনো উপায় ছিল না। প্রমাণ সংগ্রহের জন্য বাধ্য হয়ে তার বাড়ি তল্লাশির হুকুম দিলাম। সেই সুযোগ নিয়ে পুলিশ তার একমাত্র পুত্র পরিবারের ওপর অকথ্য নির্যাতন শুরু করে। ফলে একদিন সেই শিশুপুত্রটি মারা যায়। এর দিন কয়েক পর পুত্রশোক আর নির্যাতনের জ্বালা সহ্য করতে না পেরে তার স্ত্রীও মারা যায়। খবরটা তার কানে যেতে সেদিন সে পুত্রর নামে শপথ করে এর প্রতিশোধ যেমন করেই হোক সে নেবে। ইতিমধ্যে লোকটা 2 বছরের জেল হয়ে যায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রতিশোধের নেশা সে ভুলতে পারে না। একদিন তন্ত্র সাধনার সফল হয়ে সে তার মৃত পুত্রের খেলার পুতুলটা মন্ত্রপুত করে পিশাচে পরিণত করে। আমি ওর গলা বিধি ভালোভাবেই জানতাম, তাই কোনো পুতুলকে আমি আমার ছেলেকে দিইনি। আর আমার জীবনে ঘনিয়ে আসতো না এমন দুর্যোগের কালো মেঘ। কিন্তু আমার কোনো উপায় ছিল না। আইনের হাতে আমি বাঁধা, তাই আইনের পথেই আমাকে চলতে বাধ্য। যাই হোক, আজ রাতে যেমনই করেই হোক পিশাচটাকে শেষ করতে হবে। এই বলে মিস্টার বোস থামলেন আর সুনন্দা ফিরে এলো ঘরে। সঙ্গে সঙ্গে সুনন্দা ছুটে গেল মিস্টার বোসের ঘরে। মিস্টার বোস সেদিন তার ঘরেই অপেক্ষা করছিলেন এই সময়ের জন্য। সুনন্দার মুখে সব শুনে তিনি ড্রয়ার থেকে তার সেফটি রিভলভারটি বার করে নিয়ে ছুটে এলেন। দেখলেন পিশাচটা প্রীতমের দিকে তাকিয়ে বলছে, প্রীতম, আজই তোমার শেষ দিন। তারপরই সে প্রীতমের ওপর ঝাঁপিয়ে পড়ে তার টুটিটা কামড়ে রক্ত খেতে লাগলো। মুহূর্তের মধ্যে মিস্টার বোস রিভলভার থেকে দুটো গুলি ছুড়ে গেল পিশাচটাকে লক্ষ্য করে। গুলি সেই পিশাচটা দেহ ভেদ করে পাশের জানলারা শাঁসতে গিয়ে লাগলো। ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল কাঁচগুলো। পিশাচটা মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ল মিস্টার বোসের ঘাড়ে। তাকে দ্বিতীয়বার গুলি চালাবার সুযোগ না দিয়ে পিশাচটা তার বর্ষার ফলার মতো হিংস্র দাঁতের কামড়ে মিস্টার বোসের টুটিটা ছিঁড়ে আলাদা করে ফেলল। এরপর তৃপ্তিতে তার রক্ত চুষে খেতে লাগলো। কিছুক্ষণ পর ঘরের মেঝেতে পড়ে থাকা মিস্টার বোসের নিথর দেহটার দিকে তাকিয়ে পিশাচটা পরম উল্লাসে ফেটে পড়ল। আনন্দে তার মুখখানা আরও বীভৎস হয়ে উঠল। সে বলে উঠল, প্রতিশোধ, হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ আমি নিয়েছি। আমার শত্রুর বংশে বাতি দেওয়ার আর কেউ রইল না। এরপর পিশাচটা হো হো শব্দে বিকট এক অট্টহাসি হাসতে হাসতে কোথায় যেন মিলিয়ে গেল। সেই হাসির শব্দে সারা বাড়ি যেন কেঁপে উঠল। সুনন্দা দেখল মৃত প্রীতমের পাশে পুতুলটা আর নেই।
পরদিন সকালে কয়েকজন লোক জোগাড় করে সুনন্দা, দীননাথ আর ঠিকেজি মৃতদেহ দুটো নিয়ে হাজির হলো পরম শান্তিক্ষেত্র শ্মশানে। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলে উঠল দুটো চিতা। সেদিকে তাকিয়ে তাদের মনে হলো যেন এ পৃথিবীতে বোধহয় তারাও আর জীবিত নেই। আজকের মতো গল্প এখানেই শেষ। আমরা আবার আগামী পর্বে ফিরে আসব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে শুনবেন এবং সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। শুভ সন্ধ্যা।